নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে বহু হতাহত। ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলের উপর ভেঙে পড়ল বিমান, আশঙ্কাজনক পরিস্থিতি। সমগ্র কাছাড়ের গর্ব জয়ন্তিকা সাহু জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে রাজ্য স্তরের 9টি স্বর্ণপদক জয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গুজরাটের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গ্যাটউইক লন্ডন অভিমুখে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার AI-171 ড্রিমলাইনার বিমান। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই লোকালয়ের উপর ভেঙে পড়ে বিমানটি। অনবোর্ড ছিলেন 242 জন, 232 জন যাত্রী ও 10 জন ক্রু। দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সরওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দুর্ঘটনারই পরপরই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স। বহু যাত্রী ও স্থানীয় বাসিন্দা আহত, মৃত্যুর আশঙ্কাও প্রবল। প্রধানমন্ত্রী মোদী ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু পরিস্থিতি তদারকি করেছেন। আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে রাকে হরি মারেকে প্রবাদটি সত্য করলেন রমেশ নামক বছর 40-এর এক ব্যক্তি। 240 যাত্রীর মধ্যে তিনি প্রাণে বেঁচে আছেন। জানা গিয়েছে তিনি বিমানের 11A আসনে বসেছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠতে দেখা যায় তাকে। আহমেদাবাদের কমিশনার GS মালিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ঠিকঠাক হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ একটি বিল্ডিংয়ের উপর আছড়ে পড়ে বিমানটি। এই মুহূর্তে আশারওয়া সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন রমেশ। 40 বছর বয়সী রমেশ নিজেই বেঁচে ফেরার কথা জানান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, উড়ানের 30 সেকেন্ড পর তীব্র শব্দ শুনতে পেলাম, এরপরই আছড়ে পড়ে বিমানটি। সব কিছু দ্রুত ঘটে গেল। রমেশের বুকে, চোখে এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু পরিস্থিতি তদারকি করছেন। আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজে মেডিকেল কলেজের স্টাফদের আবাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 50 জন স্টাফ চিকিৎসক থাকতেন ওই বহুতলে, যার উপরই ভেঙে পড়ে লন্ডনগামী AI-171 নম্বর বিমানটি। দুর্ঘটনায় অনেক গুরুতর দগ্ধ হয়েছেন। এক অসমর্থিত সূত্র জানায় অন্তত 15 জন চিকিৎসক আহত। বিমানবন্দরের পাশের এলাকাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সিভিল হাসপাতালে চালু হয়েছে গ্রিন করিডোর। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও চিকিৎসার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা প্রশাসনের তরফে জানানো হয়নি। তদন্ত চলছে। 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল কোভিড-19। বুধবার শনাক্ত হলো করোনা পজিটিভ এক রোগী। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলের সতর্কতা জারি করা হয়েছে। মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে। এদিকে দিল্লি, মুম্বাই সহ দেশের কিছু শহরে করোনা সংখ্যার কয়েকদিন ধরে বেড়েই চলেছে। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছে মানুষ। এই অবস্থায় বরাক উপত্যকার বিশেষ করে শিলচর মেডিকেল কলেজে নতুন ফের একজন করোনা আক্রান্ত হওয়ায় বেড়ে তুলল আতঙ্কের মাত্রা। এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, পজিটিভ হওয়া রোগীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই, অর্থাৎ এসিমটোমেটিক। তাকে বিশেষ যত্নে মেডিকেলের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে 20টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে 4টি আইসোলেশন ICU। ডক্টর গুপ্ত এও জানান, ভালো খবর হলো রোগীর জ্বর কমেছে। মেডিসিন বিভাগের চিকিৎসকরা কোভিড প্রোটোকল মেনে তার চিকিৎসা করছেন। ঔষধ হিসাবে তাকে প্যারাসিটামল দেওয়া হয়েছে। তিনি জানান, জিনোম সিকোয়েন্সের জন্য ছাত্রটির নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি NIV অথবা ICMR অনুমোদিত ডিব্রুগড়ের লাহুয়ালের কোভিড-19 টেস্টিং ল্যাবরেটরিতে। দাবদাহে গরমের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কাছাড়ের বরকলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপাড় বাজারে। একটি শীতবস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে পুরো দোকান। এদিকে স্থানীয় জনগণ ভাঙ্গারপাড় ফাঁড়িতে খবর দেন। তখনই ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশের দলবল ঘটনাস্থলে পৌঁছে
পুলিশ ও স্থানীয় জনগণ তড়িঘড়ি করে হাতে তুলে হাতে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিফল হন। এসবের মধ্যে দিয়ে বরখলা ও কালাইন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু যথাসময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। ফলে লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার পাশাপাশি পাশে থাকা আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের ফিতা কেটে শুভ দ্বার উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার সন্ধ্যায় শিলচরের মেহেরপুরে অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের ফিতা কেটে শুভ দ্বার উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্টজনেরা। বক্তব্যে মুখ্য অতিথি সাংসদ পরিমল বক্তব্য বলেন, ফিজিওথেরাপি হলো একটি চিকিৎসা পদ্ধতি যা নড়াচড়া, ব্যায়াম ও ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আঘাত, অসুস্থতা বা অক্ষমতা থেকে সৃষ্ট শারীরিক সমস্যার চিকিৎসা করে। এটি শারীরিক পুনরুদ্ধার, ব্যথা উপশম ও কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের মুখ্য পরিচালক ডক্টর প্রদীপ পাল বলেন, এই ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে পড়া এবং হাতে করতে শিখেছেন ব্যাঙ্গালোরে। সেখানে তিনি সুদীর্ঘ 12 বছর থেকে শিলচরে এসেছেন। ফিজিওথেরাপিকে তিনি ব্যবসা হিসেবে দেখেন না, সেটাকে সেবা কাজ হিসেবে গণ্য করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডক্টর দিলীপ পাল এবং উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুর, ক্রীড়া সংগঠক অজয় চক্রবর্তী, সমাজকর্মী আশিস হালদার, প্রাক্তন অধ্যাপক সজলেন্দু দাস লস্কর, ডায়েটের প্রাক্তন অধ্যক্ষা অতিশী ধর, আমার বাংলা নিউজের মুখ্য সম্পাদক বিক্রম পাল প্রমুখেরা। ভালো ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আমরা সমাজ ব্যবস্থাতে আছে। কাজেই আমি মনে করি যে ডেভিড খুব ভালো যোগ্যতা সহকারে তার ডিগ্রি নিছে, এরকম না যে কোনো জায়গার থেকে যেহেতু আজ পাও বা মেসেজ করিয়া ফিজিওথেরাপিস্ট হয়ে গেছে, নট দ্যাট। এ রেজিস্টার্ড কলেজ থেকে নিছে, ভালো ভালো আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি তার আয়ত্ত করছে মানে তার সার্টিফিকেটও আছে, দেখি আর আমরা এখানে। তো এই অঞ্চলের ছেলে হিসাবে, আমরা সমাজের ছেলে, আমরা পরিবারের ছেলে হিসাবে এইখানে তার যাত্রা আরম্ভ করছে। আমি তো আপনারা এমনিতে লোকসভার প্রতিনিধি, আর আজকে এই মুহূর্তে আপনারা সবের প্রতিনিধি হইয়া, লোকসভার না সমাজের প্রতিনিধি হইয়া সবের পক্ষ থেকে তার আশীর্বাদ করি যে তার যাত্রাটা যাতে খুব ভালো করে হয়। আর এই যাত্রার মাধ্যমে তার যে ইচ্ছা, উদ্দেশ্য, বাবার প্রয়াণের পরে বাবা যেভাবে বড় সৎ, বড় ভালো মানুষ আছে, ঠিক এইভাবে সততা নিষ্ঠার সঙ্গে যে চিন্তা করে আসছে যে আমি সমাজের সেবা করব। তাই আজকে উনি আমাদের ডক্টর প্রদীপ পালের এই যে সেন্টার, এখানে এসে আমাদেরকে ওকে আশীর্বাদ করে গেছেন। আমরা চাইব যে আপনারা সবাই একটু প্রাণ ভরে আমাদের ডক্টর প্রদীপকে একটু আশীর্বাদ করে যাবেন, কারণ ফিজিওথেরাপিস্ট আমাদের অঞ্চলে অনেক আছেন, ভালো ভালো ফিজিওথেরাপিস্টও আছেন। সবাই প্র্যাকটিস করবে, সঙ্গে প্রদীপও থাকবে। আমরা চাইব কী কারণে প্রদীপ বেঙ্গালুরু থেকে আসছে, আমরা সবাই শুনেছি স্যারের মুখ থেকে, প্রদীপের মুখ থেকে। তো আমরা চাইব যাতে ওর সামনের দিকে জীবনে চলার পথ যাতে খুব সুন্দর হয়, এবং সেটা একমাত্র সম্ভব যদি সবার সহযোগিতা, বড়দের আশীর্বাদ সব কিছু যদি ওর সঙ্গে থাকে, তাহলে আমি আশা করব যে নিশ্চয়ই একদিন ও সাফল্য হবে। ওর যেটা দরকার ও সেটা দেবে। যে ওর কর্মদক্ষতা যা শিখে আসছে তার সম্পূর্ণ এখানে প্রতিফলন ঘটবে।
তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনারা একটু ওকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। শিলচরের হিন্দু অধ্যুষিত প্রত্যেকটি রাস্তাকে জমাজল মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের 9 নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 380 মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়কের নির্মাণের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন এই নবনির্মিত সড়কটির শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না সোম, ইঞ্জিনিয়ার সুভাষিস রায়, সমীর কুমার দাস প্রমুখেরা। এদিন সবার প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ আজকের দিনে শিলচর শহরের প্রত্যেকটি রাস্তার কাজ হয়েছে, কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি। বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথেই কাজও হচ্ছে। হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমাজল মুক্ত নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার। বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বলেন, নিউ শিলচর অঞ্চলের প্রায় 90% রাস্তা, ফুটপাত সহ ড্রেনের কাজ সম্পূর্ণ হতে চলেছে। এই কাজগুলো সম্পূর্ণ হলে শিলচরের জমাজলের সমস্যা থেকে জনগণ নিস্তার পাবেন বলে তিনি আশাবাদী। তার জন্য বললাম, অতি স্বাভাবিকভাবে অন্যান্য যে লেনগুলো রয়েছে সেই লেনগুলোর যারা বাসিন্দা রয়েছেন তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা থাকবে যে আমরা এই 9 নম্বর যে লেন, এই লেনের মতো আমরা ভবিষ্যতে রাস্তা আমরা ট্রেন বানাতে সক্ষম হব। তো তার কারণে ভয় বলব যে অত্যন্ত কম সময়, আর এই কম সময়ের মধ্যে আমাকে এই কাজগুলোকে করতে হবে। এখানে জয়দীপ চক্রবর্তী আমার সাথে এসেছেন, উনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে ডিলিমিটেশনের পর এই এরিয়ার শিলচর বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়, আর আমি যদি ভুল না করি এই এরিয়াটা কর্পোরেশনও অন্তর্ভুক্ত হয়েছে। 40 নম্বর ওয়ার্ডে 41 নম্বর ওয়ার্ড হয়েছে। 1996 ইংরেজিতে আমরা জানি যে আমাদের প্রয়াত অত্যন্ত সম্মানের বদ্রীনারায়ণ সিং মহাশয় সমাজ থেকে নির্বাচিত হয়েছিলেন। তখন আমরা ছোট, যাই হোক আমার আজকের দিনের সেই কথা মনে আছে। বাদ্রিকাপুর যে কাউন্টিং থেকে আমরা বেরিয়ে এসেছি, বাদ্রিকাপুর সাথে কাছার কলেজে কাউন্টিং হয়েছিল, আর উনি এসে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন, মেনে মক্কা মে শিব মন্দির বানায়। তো আজকে এই কথাটা আমার মনে পড়ছে এখানে দাঁড়িয়ে। তার জন্য বললাম যে আমি অত্যন্ত আনন্দিত যে শিবালিক পার্ক অঞ্চলটা আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে। সোনাই বিধানসভার হাতিকাল সুন্দরী সড়ক তলিয়ে যাওয়ার প্রায় 11 দিন। যে কোনো মুহূর্তে হতে পারে বড় দুর্ঘটনা। সোনাই নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত 20টি গ্রাম। এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অতিসত্বর সড়ক মেরামত করে স্লুইস গেট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী 5 থেকে 6,000 জন ছাত্রছাত্রীদের যাতায়াত প্রতিদিন এই সড়ক দিয়ে, কিন্তু রহস্যজনকভাবে প্রশাসন এ পর্যন্ত কাজে হাত দেয়নি। পূর্ব সোনাইয়ের হাতিকাল সুন্দরী সংযোগকারী পূর্ত সড়ক বলে জানান স্থানীয়রা। ফ্লাডের মধ্যে যখন এই নিচটা ভাঙ্গে গেছে, এরপরে মানে প্রশাসন ইয়ের লোকগুলো আইছে, মানে ডিপার্টমেন্টের আইয়া কিছু তারা বস্তা উস্তা দিয়া এগুলো রাখছে, কিন্তু 2-3 দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে। দাবিলে এখন এই রাস্তার উপরে দিয়ে দেখো, আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পক্ষে 6 থেকে 7টা স্কুল আছে, যে স্কুলের অন্তত পক্ষে 3 থেকে 4,000 ছাত্র আছে। এইগুলো আওয়া যাওয়ায় এমন 2-1টা ছাত্র এখানে পড়ছেও, পরে উঠানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সপ্তাহের উপরে হয়ে গেছে, মানে কোনো ধরনের কাজ হচ্ছে না এখানে। অতিসত্বর আমাদের এটাই দাবি যে অতিসত্বর ওই ডিপার্টমেন্টের মানুষগুলো এসে আপাতত বস্তা উস্তা দিয়ে যদি রাস্তাটাকে তোরা মানে বড় করে দেয়, তাহলে মানে আমাদের এই বাচ্চাগুলো আসা যাওয়ার সুবিধা হবে। আমরা উঠাইছি এরপরে। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাগুলো স্কুলে। এরপরে এখানে মানে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটা এখানে পড়ে গেছে। আচ্ছা, এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না, কেন আসছে না এটা তো বোঝা যাচ্ছে না।
এটা অতি সত্বর মানে মেরামত করে দেওয়ার দাবি, আমাদের একটাই দাবি। কাছাড় জেলার অনেকাংশ রেশন ডিলার দুর্নীতি করে চলেছে। রেশন কার্ডে চাউলের পরিমাণ যতটুকু লেখা হয় ততটুকু গ্রাহককে দেওয়া হয় না। রেশন কার্ড প্রতি 1 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত চাউল কম দেওয়া হয় গ্রাহকদের। এই খবরটি ইতিমধ্যে কাছাড় জেলার বিভিন্ন পত্রপত্রিকা তথা ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত হয়। খবর পাওয়া মাত্র খাদ্য ও অসামরিক বিভাগ নড়েচড়ে বসে ইন্সপেক্টরগণ বিভিন্ন রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করে চলেছেন এবং সাবধান করে চলেছেন যাতে গ্রাহকদের 100 গ্রামও চাউল কম না দেওয়া হয়। কিন্তু তবুও কিছু দুর্নীতিবাজ রেশন ডিলাররা গ্রাহকদের চাউল কম দিয়ে চলেছেন আর গ্রাহকদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। ভয়ে অনেক গ্রাহকরা সরাসরি মুখ খুলছেন না। বুধবার এক গ্রাহক শিলচর লিংক রোডের এক রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, এই ডিলার সবসময় গ্রাহকদের চাউল কম দিয়ে থাকে। অভিযোগ করলে উল্টে শাসানি দিয়ে বলেন তারা চাউল কম দেবেনই, গ্রাহকদের কিছু করতে পারবে না। আসুন দেখে নেওয়া যাক রেশন ডিলারের বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন, শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। যাই 35 কেজি লেখুন কার্ডে, এই যে আমার কার্ড, হ্যাঁ 35 কেজি মানে ইয়ে করুন লেখুন, এই যে 35 কেজি লেখুন, কিন্তু পাই আমি 30 কেজি, ঠিক আছে। কিন্তু এবার 3 মাসের যখন আমি পাইতাম 3.35-এ 1 কুইন্টাল 5 কেজি, এই জায়গায় আমি চাউল নিয়ে আইছি 90 কিলো, ঠিক আছে। এরপরে বস্তা তাই মানে দিতে মানে রাজি নাই, আর মানে তার মেয়ে মানে ব্যবহার খুব মানে বাজে করছে। যখন 90 কেজি দিছে হ্যাঁ তখন আপনি সঙ্গে সঙ্গে আপনি প্রটেস্ট কইলিছেন কইছি। হওয়ার পরে তাই মানে তার মেয়ে দিছে চাউলটা, তাইনো আসলা কিনারেই আসলা, তার মেয়ে দিছে চাউলটা, তার মেয়ে তো 90 কেজি লইয়া বাস আমি মানে আই গেছি, কিন্তু মানে ব্যবহারও খুব মানে বাজে। আমি প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ করি আর যে এই মানে ঘটনার মানে এই ঘটনা মানে তদন্ত করি একটা মানে বিহিত মানে ইয়ে করার লিগে একটা মানে ব্যবস্থা মানে গ্রহণ করার লিগে আর কি, ওটাই আমার মানে ইয়োর কাছে মানে রিকোয়েস্ট আর কি। আর অনেক মানে গরিব দুঃখী আছে যারা মানে আমরার থেকেও তো মানে আরো মানে অবস্থা মানে খারাপ মানে আছে না লোক, তো তারা যেমন 5 কেজি চাউল তো মানে বহুতটা, যে মানে 1 কেজি চাউল মানে ডেইলি আনের, হ্যাঁ ডেইলি খার, তার লিগে তো মানে বিরাট মানে ইয়ে হয়ে যাব। ওটাই আমার মানে প্রশাসনের কাছে মানে ওইটাই চাওয়া আর কি, যে মানে এটার মানে এই ঘটনার যাতে মানে যাতে একটা মানে বাইরেও আর কি, মানে দোষী কে বা কারা বা এরকম কিতার লিগা করে, ওটাই আমার মানে কথা। 15 নম্বর শ্রীমন্ত কানেশাইল জিপি অফিসে চরম দুর্নীতি। 5 বছর থেকে জিপি সেক্রেটারি সহ পঞ্চায়েত অফিসের কর্মীরা অফিসে না গিয়ে ঘরে বসে গুনছেন সরকারি বেতন। উপযুক্ত তদন্ত চেয়ে জেলা শাসকের দ্বারস্থ শ্রীমন্ত কানেশাইল 15 নম্বর গ্রাম পঞ্চায়েত ভুক্তভোগী জনগণ। সরকারের বদনাম ঠেকাতেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সমাজকর্মী মুন্নি ছেত্রী। এদিন জেলা শাসক সহ বিজেপি ভোটারদের হেনস্থার অভিযোগ নিয়ে শাসক দলের জেলা সভাপতির কাছেও একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন যুবনেতা মনোজিৎ দাস, সমাজকর্মী মুন্নি ছেত্রী, শ্রীগৌরী মালুয়ার যুবনেতা জয় চৌধুরী সহ শ্রীমন্ত কানেশাইলের বিশিষ্টজনেরা। মানে ইনকোয়ারি করলে দেখা যাবে যে একটা বড় তালা ঝুলে আছে, সেখানে গিয়ে সাধারণ মানুষ কোনো তথ্য জানবেন, কোনো ফ্যাসিলিটি পাবেন, সেটা কোনো ধরনের ব্যবস্থা নেই। তাছাড়া এখানে এরকম পর্যন্ত দুর্নীতির মানে অভিযোগ আছে যে আবাস যোজনার ঘরের সামনে ফটো ওঠা হয়েছে আরেকজনের এবং অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে অন্যজনের। এইভাবে চরম দুর্নীতি চলছে 15 নম্বর গাঁও পঞ্চায়েত শ্রীমন্ত কানেশাইল জিপিতে। তো আমরা আজকে ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি, এই যেগুলো বিষয় আছে গুরুত্বর বিষয় সেইগুলোর উপযুক্ত তদন্ত চাই এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমি আমাদের অসম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেহেতু জিরো টলারেন্স নিয়ে কাজ করছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের এত অঞ্চলে শ্রীমন্ত কানেশাইল 15 নম্বর পঞ্চায়েতের যে ব্যবস্থা চলছে সেটা সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জনসাধারণকে মানে সরকারের বিরুদ্ধে মানে একটা খুব তৈরি করা হচ্ছে। কারণ জনগণ তো বুঝবে না, জনগণ বুঝবে আজকে সরকার চলছে, এই সরকার দুর্নীতি করছে, কিন্তু ওনারা ঘরে বসে দাদাগিরি করছেন, সরকারের মাইনা গণছেন, কিন্তু জনসাধারণদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। জব কার্ডের কাজ নেই। আজকে অনেক জনসাধারণ এখানে আছে যারা রুজি কামলা করে, ওরা যদি কাজ করতে চায় ওনারা জব কার্ড পাবেন, কিন্তু জব কার্ডের কাজ হয় না, কিন্তু জব কার্ডের ঠিকই খাতায় পত্র ফেসিলিটি উইথড্র হয়ে যায়। তো আজকে আমরা অনুরোধ করব সবার মাধ্যমে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি,
সীমন্ত 15 নম্বর কানিশাইল বাসায় মানে কানিশাইল জিপির তদন্ত যাতে অতি সত্বর হয় এবং যারা দোষী আছে আজকের এই জনসাধারণদের যারা কষ্ট দিচ্ছেন এবং সরকারের বদনাম করছেন তাদের উপর যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। সোনাই সমষ্টির কাজীডহর জিপিতে অর্থ না দেওয়ার প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ উঠল। এ নিয়ে জিপির 10 নম্বর গ্রুপের সদস্য সুফিয়া বেগম মজুমদার ও স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই থানায় একসাথে 3টি পৃথক মামলা দায়ের করেন হতদরিদ্র মইনুল হক লস্কর, জনাবুদ্দিন লস্কর ও সুরমা বেগম লস্কর। তাদের অভিযোগ, কাজীডহর জিপির 10 নম্বর গ্রুপের বর্তমান তথা প্রাক্তন গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদারের স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। আরও অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। এজাহারের অভিযোগে মইনুল হক লস্করের কাছ থেকে 8,000 টাকা, জনাবুদ্দিন লস্করের কাছ থেকে 5,000 টাকা এবং সুরমা বেগম লস্করের কাছ থেকে 7,000 টাকা সংগ্রহ করেন। এই টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির 32,500 টাকা তারা পান। বর্তমানে এই টাকার কাজ সম্পন্ন করার পর দ্বিতীয় কিস্তির জন্য ফের 10,000 টাকা অর্থ দাবি করেন গ্রুপ সদস্যের স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদার। তখন তারা স্পষ্ট ভাষায় জানান, যেহেতু বিজেপি সরকার কোনো টাকা ছাড়া এই ঘর দিচ্ছে তাই তারা কোনো টাকা দিবেন না। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় এখন পর্যন্ত তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতিগ্রস্ত গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানান। আর আমরা আগে 5,000 দিছি, এখন দ্বিতীয় কিস্তি কিটা লাগে আমায় না। আমার কইছে ফকিরের বাচ্চা, তোর বিজেপি সরকার দেখা শুনে যে তোর বিজেপি সরকারের কাছে যা দিতাম না, তোর একবার তুমি কিতা করবে কইয়া আমার গালির গাপ্তা দিয়া তোমার তার বউয়ে লইছে ঝাড়ু, হে তোমার কুটাইয়া বান্ধাই আমার ভাইটি খাটাইছে। স্যার আমি 10,000 যদি দেইতে আমার ঘর দ্বিতীয় কিস্তি হামাইব, আর যদি না দেইতে তখন হামাইতো না। তখন আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে আমি অনুরোধ করি কইয়ার আমি সুবিচার পাইবার লাগে আপনারা দ্বারস্থ হয়েছি। আমি বুড়া মানুষ 50-60 বছর বসে আছি, বড় আর বাঁচিবই কদিন আর বাঁচিনি কদিন, আমি আমার কোনো উপায় নাই। আমি নিরুজ হইয়া আপনার আরো দ্বারস্থ হয়েছি। আমার 10,000 ডিমান্ড করলো, আমি যখন না পারি আমি 8,000 টাকা আমি দিলাইছি। হয়েছে ভালো মানেন না, বেরিয়ে দোষে আমি দিলাইছি। দিয়া আমি ফার্স্ট ইনস্টলমেন্ট পাইছি, পাইয়ার পরে আমি আমার কাম কাজ করিয়া আমি সেকেন্ড ইনস্টলমেন্টের ফটো লইতো, এলকু আর ফটো লয় না। বাকি দেখি বুঝে বুঝে 4-5 খানোর ফটো লইয়া কাম চলে। আমার এগুলো আর ফটো লয় না, এবার দাঁড়িয়ে জিয়ারেছো আয় না, কারণ কিতা বুঝছি না। এখন আমারও কইছে আরো 10,000 টাকা দিলে না, আমি তারা জিগাইছিলাম কিতার লাগি আমার ইয়ে না বা, আমারও কইছে না তুমি টাকা আরো 10,000 দিলে না, আমার তোমার এগুলো ফটো লইতাম পারতাম না, আমি তোমার পয়সা ছাড়িতাম পারতাম, পয়সা না দিতে লাগবো। পরে আমি দিছি, 3,000 টাকা দেই না, মানছে না। 5,000 টাকা দিছি, এরপরে আরো একদিন হলো আরো 2,000 টাকা দিছি, 7,000 টাকা টোটাল দিছে। ইনস্টলমেন্ট পয়লা করে ইনস্টলমেন্টটা হামাইছে, আর 2 নম্বরটা হামাইছে না। 2.5 মাসের উপরে 3 মাস হইয়া আরে মানে জিআরএস এ কোনো জাতের ফটো নেই না, কোনো কিছু নেই। কাছাড়ের ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইলফলক রচনা করল নবম শ্রেণীর এক ছাত্রী জয়ন্তিকা সাহু। লতা আবাসিক বাসিন্দা শ্রী আশিস সাহুর কন্যা জয়ন্তিকা সম্প্রতি জাম্প রোপ চ্যাম্পিয়নশিপ খেলায় রাজ্যস্তরের 9টি স্বর্ণপদক অর্জন করে এক নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হয়েছে। উল্লেখ্য, 4 জুন শিলংয়ে জাম্প রোপ প্রতিযোগিতা আয়োজিত হয় স্কুল লেভেলে। সেখানে জয়ন্তিকা প্রথম স্থান অধিকার করে সোনা পদক জয় করে, কিন্তু তার জয়ের পথ থেমে থাকেনি এখানেই। এরপর 8 জুন গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় কাছাড় জেলার প্রতিনিধিত্ব করে সে একাই সংগ্রহ করে 9টা স্বর্ণপদক, যা এই বয়সে সত্যি এক বিরল ও গর্বজনক অর্জন। তার এই অসামান্য সাফল্যে শুধু পরিবার নয়, আনন্দ এবং গর্ববোধ করছে সমস্ত কাছাড়বাসী। এই সাফল্য যেন আরও অনেক ছেলে মেয়েকে খেলাধুলায় উৎসাহিত করে। জাম্প রোপের মতো অপেক্ষাকৃত নতুন খেলার প্রতি সমাজের নজর বাড়ুক, এই কামনা জয়ন্তিকার পরিবারেরও। আমার বাংলা নিউজ জয়ন্তিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার এই সাফল্যকে কুর্নিশ জানায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে বহু হতাহত। ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেলের উপর ভেঙে পড়ল বিমান, আশঙ্কাজনক পরিস্থিতি। সমগ্র কাছাড়ের গর্ব জয়ন্তিকা সাহু জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে রাজ্যস্তরের 9টি স্বর্ণপদক জয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।